হত্যার শিকার ব্যবসায়ী সোহাগের বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারের দাবি, চাঁদার 2 লাখ টাকার আদায় হত্যা করা হয় সোহাগকে। ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে জন্মস্থান বরগুনায়। থামছে না স্বজনদের আহাজারি। নিজ গ্রামে দানশীল ব্যক্তি হিসেবে সুপরিচিত ছিলেন সোহাগ। এই না আমাদের এতিম বানায় ফেলেছে, আমরা কোথায় থাকবো? নির্মমভাবে হত্যা করছে। আমরা তাদের ফাঁসি চাই। আমার বাবা থেকে চাঁদা চাইছে। আমার বাবা বলছে আমি এত কষ্ট করে এই করছি, আমার সন্তানের জন্য আমি তোদের কেন দিব? সেই জন্য আমার বাবাকে এরকম নির্মমভাবে হত্যা করছে। হত্যার শিকার সোহাগের পরিবারে নেমেছে শোকের ছায়া। প্রিয়জনের এমন মৃত্যু কোনোভাবেই মানতে পারছে না তারা। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণেই সোহাগকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। মিছিল ছিল, মিছিলের ম্যাক্সিমাম মিছিল ছিল বিএনপির বিরুদ্ধে। তারেক জিয়ার মানে সবাই বলছে যে এই খুনের বিচার চাই, তারেক জিয়া জবাব চাই, অনেকেই স্লোগানগুলো দিচ্ছিলেন। আমরা দেখেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ওনার ছোট ভাইয়ের হামলা হয়েছে, গাড়িতে হামলা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বিএনপি অফিস ভাঙচুর করা হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা কথা খুব গুরুত্বভাবে বলছেন যে জাতীয়বাদী শক্তিকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে, ধ্বংস করতে সুনির্দিষ্ট চক্রান্ত করছে এবং এই চক্রান্ত কারা করছে, কেন করছে, এই বিষয়গুলো কথা বলবো। আরেকটা বিষয় বলে রাখি, আজকে আমাদের অতিথি হচ্ছেন মেজর অবশ্য আখতারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা, সাবেক সাংসদ, বিএনপির মানে বিএনপির বলবো যে প্রথম সারির নেতা। বারবার বহিষ্কার হয়েছেন সত্য কথা বলার জন্য, সাহস নিয়ে কথা বলেন। এবং মেজর আখতার ভাই যে কথাগুলা গত 15-20 দিন থেকে আপনার লাইভগুলো কন্টিনিউ দেখেন, তাহলে বুঝতে পারবেন যে উনি যে কথাগুলো বলছেন অনেক কথাগুলোই আজকে আমাদের কাছে সেই কথাগুলো অনেকগুলো মিলে যাচ্ছে। অনেকেই বলবেন যে আসলে কিভাবে বলেন আখতার ভাই, আসলে দীর্ঘ 30-25 বছরের রাজনীতি অভিজ্ঞতার ফলেই এই কথাগুলো বলেছিলেন। আমি শুরু করছি। আমি আখতার ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক কষ্ট করেও আপনি অনেক ব্যস্ত হয়ে আমাদের সময় দিয়েছেন। আখতার ভাই একটা বিষয় আখতার ভাই একটা বিষয় জানতে চাই, আপনি যে কথাগুলো বলে আসতেছিলেন সেই দিকে বাংলাদেশ আগাচ্ছে এবং গত 2 দিনে যা ঘটলো আপনি দেখতে পাচ্ছেন, এই বিষয়গুলো নিয়ে একটু যদি বলেন প্লিজ। ধন্যবাদ রূপচান ভাই, ধন্যবাদ। আপনার মাধ্যমে আপনার দর্শক থেকে সবাইকে আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। প্রথমে একটু ছোট্ট একটু বিনোদের সঙ্গে একটু ডিফার করে নিচ্ছি। আমি ভাই বিএনপির এখন কেউ না, বিএনপির সঙ্গে আমার কোন রকম সম্পর্ক নাই এবং আমার মনে প্রাণে আমি বিএনপি করি, বিএনপি আদর্শে বিশ্বাস করি। আমার নেতা জিয়াউর রহমান, নেতা দেশমাতা খালেদা জিয়া, আমরা বিএনপি করি। বিএনপির প্রতি আমার আস্থা বিশ্বাস কোনোদিনই কমে নাই, এখনো কম না। তবে আমি দুর্ভাগ্যবশত আমার কপালের ফেরে বা আমার কর্মদোষে আমি বিএনপির কেউ না। আমি প্লিজ বিএনপি পরিচয়টা দিলে অনেকে হয়তো আমার প্রতি অসন্তুষ্ট হবেন। আমি বিএনপির কেউ না জেনেই কথা বলি এবং আমার অবস্থান থেকে আমি কথা বলি। দেখেন, আপনি যে কথাগুলো আমাকে প্রশ্ন করেছেন, এগুলো তো না বুঝার কিছু নাই। এগুলা যে কোনো লোক চিন্তা করলে, চিন্তা করলে বুঝতে পারা যাবে। আপনি 5ই আগস্ট বৈষম্য ছাত্র আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক সরকার পতন হয়েছে। যদিও সরকারটাকে আওয়ামী লীগের বলা হতো, কিন্তু মূলত সরকারটা ছিল শেখ হাসিনা এবং তার পরিবারের। অন্য কারোর সেখানে কোনো বক্তব্য দেওয়ার কোনো ক্ষমতা ছিল না, কোন রকম নীতি নির্ধারণে অংশগ্রহণ করার ক্ষমতা ছিল না। সারা দেশটাই ছিল ওনার কবজায়। সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, বিচার ব্যবস্থা বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, সকল কিছু প্রশাসনিক কর্মকর্তারা বলেন, রাজনৈতিক দলগুলা বলেন, সকল রাজনৈতিক দলগুলোই প্রায় মোটামুটি তার নিয়ন্ত্রণে ছিল। সেখানে কোনো বাংলাদেশে কোনো গণতান্ত্রিক পরিবেশ ছিল না। কিন্তু এদেশের বৈষম্য ছাত্র আন্দোলনের ছেলেরা, যারা নিজেদের বয়সের অবস্থানগত কারণে যেহেতু তাদের উপরে কেউ চড়াও করার বা শাসন করার বা তাদের উপরে আঘাত করার মানে ক্ষমতা রাখে নাই এবং তারা তারুণ্যের শক্তি ছিল অনেক বেশি, তাই তারা প্রলয়ের মতো, বন্যার মতো তারা হাসিনা সরকারকে ভাসিয়ে দিয়েছে। এটা কিন্তু কোনো আদর্শ বা নীতি বা কোনো প্রয়োজনে হয় নাই। এটা হয়েছিল শেখ হাসিনার বিপক্ষে একটা প্রলয় হয়েছিল, সেই প্রলয়ের ধাক্কায় তারা চলে গেছে। কিন্তু প্রলয়ের পরে কি হয় আপনি দেখবেন, যে কোনো বড় ঝড় বা প্রলয়ের পরে প্রকৃতি স্তব্ধ হয়ে যায়, প্রকৃতি নীরব হয়ে যায়। তারপরে নতুন করে আবার সৃষ্টি শুরু হয়, সৃষ্টি উন্মাদনা শুরু হয়। আমরা ঝড়ের পরে দেখেন, বন্যার পরে দেখেন, সিডরের পরে দেখেন, সেখানে দেখবেন যে ঝড় বন্যা হয়ে যাওয়ার পরে মানুষের মধ্যে নতুন করে একটা প্রত্যয় সৃষ্টি হয়, নতুন করে একটা জাগরণ সৃষ্টি হয়। সেই জাগরণ থেকে, প্রত্যয় থেকে, মানুষের ইচ্ছা থেকে, মানুষকে বেঁচে থাকার তাগিদে আবার নতুন করে আবার গড়ে ওঠে। 5ই আগস্টের বিপ্লবের পরে সারা বাংলাদেশে মানুষের একটা প্রত্যাশা জেগেছিল যে এবার একটি বিপ্লবী সরকার হবে, যেই সরকার প্রচলিত ধ্যান ধারণা, প্রচলিত নিয়ম কানুন ভেঙে দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলবে। যেটা আমার দেশমাতা খালেদা জিয়া গত 1 তারিখে, জুলাই মাসের 1 তারিখে ভাষণে বলেছেন যে একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে
5ই আগস্ট আমাদেরকে যে সম্ভাবনা সৃষ্টি করে দিয়েছে, সেই সম্ভাবনাটাকে বাস্তবায়িত করতে হলে আমাদেরকে নতুন বাংলাদেশ করার জন্য সবাইকে একযোগে ঝাঁপায় পড়তে হবে। এখন প্রশ্নটা হচ্ছে, এই যে উনি আহ্বান জানিয়েছেন একযোগে, এক যুগের মধ্যে তো আমি মনে করি আমার কি স্বার্থ, আমি কোথায় আছি, আমি তো বহিষ্কৃত, আমি তো এর মধ্যে নাই। দেশমাতায় খালেদা জিয়ার এক যুগের মধ্যে তো আমি নাই, তাহলে তো আমি ষড়যন্ত্র শুরু করে দিয়েছি, ষড়যন্ত্র শুরু করে দিব, কারণ আমি তো নাই। উনি তো আমার কথা বলতেছেন না। তা আমাকে এখন কি করতে হবে? আমরা এটাকে বলি নুইসেন্স ভ্যালু। আমি কিছু না কিছু ভাবে আমার মনোযোগ দিয়ে আকর্ষণ করতে হবে। আমরা সংসদে স্পিকারের মনোযোগ আকর্ষণ করার জন্য টেবিলের উপরে ফাইল দিয়া দাবড়াইতাম, চিৎকার করতাম, যদিও মুখে বলতে মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, কিন্তু আমরা কর্কশ ভাষা, অকথ্য ভাষায় চিৎকার করতাম। কেন? মনোযোগ আকর্ষণ করার জন্য। 300 এমপির মধ্যে যেন স্পিকারের দৃষ্টিটা আমার দিকে পড়ে, সেই জন্য আমরা মনোযোগ আকর্ষণ করতাম। ঠিক রাজনীতিতেও আমরা জনগণের এবং সরকারের মনোযোগ আকর্ষণ করতে চাই। কিছু লোক আছে মানুষের কাছে যায়, ঘরে ঘরে যায়, মানুষের কথা বলে, মানুষের দুঃখের কথা বলে, কষ্টের কথা বলে, মানুষকে আগামী দিনে সুখের কথা বলে, শান্তির কথা বলে, মানুষের সামনে সম্ভাবনা সৃষ্টি করে, সেভাবে মানুষের মধ্যে তারা দৃষ্টি আকর্ষণ করায়। আবার পাশাপাশি আমরা অনেকে সরকারের উপরে হাম্বিতম্বি করি, সরকারকে ধমকাই, সরকারের বিরূপ সমালোচনা করি, কর্কশ বা সরকার গালাগালি করি। সবকিছু উদ্দেশ্য কি? সরকারের মনোযোগ আকর্ষণ করা, অর্থাৎ সরকার যেন আমার দিকে দৃষ্টি দেয়, আমাকে কিছু বলে। আজকে বাংলাদেশে সবাই সবাইকে নিয়ে ব্যস্ত, হারিয়ে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার রাজনৈতিক দল। এরা অপ্রাসঙ্গিক হয়ে গেছে, কেউ কোনো কথা বলছে না, তাকে কোথাও পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে বিচার করতে গেলেও তাকে ডেকে পাওয়া যাচ্ছে না। তার যত আসামি ধরা হয়েছে তাদেরকে বলা হচ্ছে এগুলা আওয়ামী লীগের মূল ধারার কাউকে ধরা হয় নাই, যেমন আইনমন্ত্রীকে ধরা হয়েছে, তার তো আওয়ামী লীগের পদই নাই। তারপরে সালমান রহমানকে ধরা হয়েছে। সালমান রহমান তো আওয়ামী লীগের কেউ না, সে প্রধানমন্ত্রীর শিল্প বিষয়ক উপদেষ্টা। টিপু মুন্সি রংপুর আওয়ামী লীগের সভাপতি বা কোনো কিছু, কি আওয়ামী লীগের মূল সাহিত্য স্থায়ী কমিটির আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য কজন ধরা পড়ছে দেখেন তো? কেউ নাই। যুবলীগ বলেন, ছাত্রলীগ বলেন, বিভিন্ন যে কত লীগ ছিল, ওই শিশু লীগ, পিঁপড়া লীগ, বৈশা লীগ, কত যে লীগ ছিল, বস্তি লীগ ছিল, বুঝছেন না, কিবলিঙ্গ লীগ, শিবলঙ্গ লীগ ছিল, কই তারা তো কেউ ধরা পড়ে নাই। কোথাও কোনো বিএনপির একটি থানা সভাপতি ধরা পড়ে নাই, একটি জেলা সভাপতি ধরা পড়ে নাই, একটি উপজেলার কেউ ধরা পড়ে নাই। আওয়ামী লীগের কিন্তু তারা তো বহাল তবিয়তে আছে, কিন্তু তারা দৃষ্টি আকর্ষণ করতে পারছে না, তারা রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। এখানে বৈষম্য ছাত্র আন্দোলন তাদেরকে অপ্রাসঙ্গিক ঘোষণা করেছে, এবং অপ্রাসঙ্গিক ঘোষণা করার কারণে তারা অপ্রাসঙ্গিক হয়ে গেছে। এখন প্রসঙ্গে তো আসতে হবে, কিভাবে আসতে হবে? আজকে জামাত শিবির কি জানে না আজকে যদি বিএনপির সঙ্গে ঝগড়া হয়, বিএনপির সঙ্গে বিভেদ হয়, তাহলে এটা কে বেনিফিটটা পাবে? আজকে যদি বাংলাদেশে কোন রকম অশান্তি হয়, যদি আমি বারবার বলে আসি গৃহযুদ্ধের দিকে যাচ্ছে, বাংলাদেশে যদি গৃহযুদ্ধ হয়, তো গৃহযুদ্ধ থামাতে কেউ না কেউ আসবে না? কোনো না কোনো বাইরের শক্তি তো আসবে। তো সবার আগে কে আসবে? সবার আগে তো ভারতই আসবে। এই এলাকায় ভারতের প্রভাব বিস্তার করার জন্য, ভারতের মাতব্বরি করার জন্য, ভারতের ধরেন এই যেটাকে আমরা বলি এই মাতব্বরি করার জন্য বা এখানে মুরলীপনা করার জন্য বাংলাদেশে একটা গন্ডগোল লাগাইতে হবে। যদি বাংলাদেশে একটা গন্ডগোল লেগে যায়, তাহলে ভারত বলবে আমার সীমান্তে গন্ডগোল হচ্ছে, এই গন্ডগোলকে আমার বন্ধ করতে হবে। একটা জিনিস খেয়াল করে দেখেন, বিএনপি এবং জামাত এবং ছাত্র শিবির বা ইসলামিক দলগুলো যদি পরস্পর কোনো কলহে বা কোন রকম বিবাদে জড়িয়ে পড়ে, তাহলে ঘরের ভিতরে থেকে মারামারি করে মরতে হবে, তাদেরকে পালানোর কোনো পথ নাই। ভারতে তাদের যেতে দিবে না। আওয়ামী লীগের জন্য ভারত নিরাপদ জায়গা। আজকে দেখেন আওয়ামী লীগের সকল নেতারা ভারতে নিরাপদে আছে, আমেরিকা তাদের জন্য নিরাপদ জায়গা, সবাই আমেরিকা চলে গেছে, বড় বড় নেতারা কানাডা চলে গেছে, তার নিরাপদ জায়গা। কিন্তু বিএনপি বা জামাতের নিরাপদ জায়গা কোথায়? হয়তো জামাতের নিরাপদ জায়গা পাকিস্তানে আছে, তুরস্কে আছে, তারা সেখানে চলে যেতে পারবে। যাবে কোন দিক দিয়ে? আরাকান আর্মি তো ঘেরাও করে রাখছে, ওখানে যেতে পারবে না, ওখানে তো রোহিঙ্গা করে ধরবে, ওখানে আটকাবে, মাথা টুপি লাগাইয়া দাঁড়িয়ে নিয়ে গেলেই রোহিঙ্গা করে ধরবে, ওখানে যাদের যাওয়ার রাস্তা নাই। তাহলে আমাদেরকে বাংলাদেশের ভিতরেই মারামারি কামড়াকামড়ি করে মরতে হবে। এটা কি বিএনপি নেতারা বুঝে না? আওয়ামী লীগের নেতারা, এই জামাতের নেতারা বুঝে না? ছাত্র শিবির বুঝে না? তো তারপরে এই ঘটনাগুলো কেন ঘটলো? কেন হঠাৎ করে একদিন আগের একটা ভাঙ্গারি সন্ত্রাসীকে হত্যা করার জন্য
একদিন পরে ছাত্ররা আন্দোলনে নেমে গেল। এই ছাত্ররাই তো বলে আসতেছে সন্ত্রাসীদের বিচার করতে হবে, এই ছাত্ররাই তো বলে আসতেছে চাঁদাবাজদের বিচার করতে হবে, চাঁদাবাজের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তাহলে আমরা ইন্টারনেটের সমস্যা হচ্ছে। আমার বন্ধুরা জি একদিন দুদিন পরে ওনাদের খেয়াল হলো, ওনারা আন্দোলন করতে মাঠে নেমে আসলেন। এখন সে হয়ে গেছে। আমরা 72, 73, 74, 75 সালে দেখতাম, 76 সালে দেখতাম যখন টেন্ডুবিড়ি অবৈধ ঘোষণা করা হলো, যখন টেন্ডুবিড়ি ব্যান ছিল, যখন ওই প্রিয় দর্শক, সম্ভবত আমাদের অতিথি আক্তার ভাইয়ের ইন্টারনেটের সমস্যা হচ্ছে। আমরা আশা করতেছি কিছুক্ষণের মধ্যে উনি ইন্টারনেটের মধ্যে ফিরে আসবেন। আমরা আসলে কথা বলছিলাম গত কয়েকদিন যাবত, বিশেষ করে জি জি আক্তার ভাই বলেন, আপনার ইন্টারনেট ডিস্টার্ব করতেছে আজকে। আপনি দেখেন, জি আমি দেখতেছি ভাই, একটু আপনি কথা বলেন, আমি এটা ঠিক করেছি আমাদের কিন্তু আমি তো এটা না এখন ঠিক আছে আক্তার ভাই, ঠিক আছে। আপনি দেখেন, আপনি দেখেন এই দেশে ইলেকট্রনিক্স এর স্মাগলিং কারা করেছে, সিগারেটের স্মাগলিং কারা করেছে? এর র্যাঙ্কসের রক চৌধুরীরা। এর আজকে বাংলাদেশে ব্যাংকার, শিল্পপতি। বলেন আজকে এই দেশে দুর্নীতির মাধ্যমে ব্যবসা কে শুরু করেছে? সেনাবাহিনী থেকে জেনারেল আমজাদকে চাকরি থেকে বাইর করে দেওয়া হয়েছে দুর্নীতির দায়ে। সে আমজাদের প্রাণ আজকে বড় শিল্পপতি। তো এই যে আমাদের শোনেন, ব্যবসায়ী কারা? ব্যবসায়ী হলো তারা যারা জনগণের কল্যাণে কাজ করে, জনগণের চাহিদা পূরণে কাজ করে, যারা জনগণের জন্য বিভিন্ন দ্রব্যাদি এনে জনগণের দোরগোড়া পৌঁছে দেয়। তারা কষ্ট করে দুটি পয়সা কামাই করে, সরকারকেও দেয়, খাজনা দেয়, ট্যাক্স দেয় এবং মানুষের প্রয়োজন মেটায়। এটা আজকে যারা ব্যাংকার, ব্যাংকে টাকা রাখবে, সুদ নেবে 16%, 19%, তারা হলো ব্যবসায়ী, তারা ব্যাংকার। এই সুদখোর না তারা, যে সুদখোর আমার ধর্মে, আমার ইসলামে নিষিদ্ধ করা হয়েছে। এরা ব্যবসায়ী। আজকে যারা শ্রমিকের বেতন দেয় না, যারা ট্যাক্স ফাঁকি দেয়, ইনসেন্টিভ নিয়ে যারা গার্মেন্টস ফ্যাক্টরি এক্সপোর্ট করে, তারা ব্যবসায়ী। দর্জি হয়ে গেছে বাংলাদেশের ব্যবসায়ী, শিল্পপতি। তার দর্জি কি করবে? তো এই যে বাংলাদেশের মিসকনসেপ্ট, এই যে বাংলাদেশের সবকিছু ব্যাপারে আমাদের এক ধরনের মানে কি বলে, এই সেটা হঠাৎ করে ব্যবসায়ী হয়ে গেছে। এখন পত্র পত্রিকা নির্লজ্জের মতো লেখে মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। তাহলে আজকে যাকে হত্যা করা, চাঁদাবাজকে ধরা হলে সেই ব্যবসায়ী। কারণ চাঁদাবাজ তো ব্যবসায়ী, সে তো ব্যবসার কাছ থেকে একটা ব্যবসা করে, সেও তো টেম্পো চালায় আর একটা টেম্পোর কাছ থেকে টাকা নেয়, সেও তো বাজারে চাঁদা উঠায়, সে তো ইজারাদার, সে তো টাকা উঠায়। বাংলাদেশে কোথায় চাঁদা নাই? কোন জায়গায় চাঁদা নাই বলেন? মসজিদে নামাজ পড়তে যাবেন, আপনার নামাজ পড়ে, ফরজ নামাজ পড়ে, জুম্মার ফরজ নামাজ পড়ে, মৌলভী সাহেব দোয়া শেষ করে না, মোনাজাত শেষ করে না। উনি মোনাজাত ধরে কখন? যখন ওই পাশে গিয়ে বাটির শব্দ হয়, বাটি চালানো হয়। বাইতুল মুকাররমে যান, নামাজ পড়ছেন, নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চাদর নিয়ে দুজন লোক সামনে দা এই মাতৃগমতা দিয়ে দিতে হয়। ওটা কি রে ভাই? নামাজ পড়তে গেছেন, সেখানে এই চাদর নিয়ে সামনে যাবেন কেন? ওই বাটি চালান দেন, বাটি লাস্ট ওয়ালে বাড়ি খাইলে পরে উনি গনে কয়টা, উনি জানেন যে 17টা বাটি দেওয়া হয়েছে, তো উনি বসে বসে আঙুলে 17 বার গনে। 17টা বাটি শেষ করার পরে উনি আল্লাহুম্মা সাল্লি আলা করে হাত উঠায়। এমন কোন মসজিদ আছে যে মসজিদে এই ব্যবসাটা হয় না? বলেন। আপনি রাস্তায় যান, দেখবেন কোমল মধ্যে ছাত্রদের, শুধু শুধু ছেলেদেরকে মৌলবীর টুপি পরাইয়া এতিম ছেলেদেরকে দাঁড় করে দিয়েছে। এই এতিম একটা শব্দ, বাংলাদেশে যুদ্ধ হয় না কবে থেকে? এতিম কোথায় পাবেন? সারা বাংলাদেশে ব্যাঙ্গের ছাতার মতো এতিম কারা। এবং কারা এতিম? তার বাপও আছে, মাও আছে। বেশিরভাগ দেখা যাচ্ছে তার বাবা মারা গেছে, মা আরেকটা বিয়ে করছে, এই বাচ্চাটা কোথায় দিবে? ওই সকল এতিম কারা রেখে গেছে। ওই বাপ আরো 2টা বিয়ে করছে, ওই তার বাচ্চারা কোথায় রাখবে? মাও চলে গেছে আরেকদিকে, আরেকটাকে বিয়ে করে, বাচ্চা কোথায় যাবে? এতিমখানার নামে দিয়ে আসছে। আর এতিমখানার নামে আমাদের এক শ্রেণীর মানুষেরা ইসলামকে বিক্রি করে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, দাঁড়ে দাঁড়ে চাঁদা না, অর্ধেক খরচ করে এতিমখানায়, অর্ধেক খরচ করে নিজে ধান্দায়। এখান থেকে যে ছেলেগুলো লেখাপড়া শিখে বড় হচ্ছে, তাদের তো এই সমাজের প্রতি, দেশের প্রতি, রাষ্ট্রের প্রতি, পরিবারের প্রতি কোনো দরদ নাই, তাদের তো কোনো পরিবার নাই। এই এতিমখানার থেকে যারা পাশ করে, স্কুলে পাশ করো, কলেজে পাশ করো, যেখানে পাশ করো,
তাদের তো কোনো পরিমাণ নাই, তাদের তো কারোর প্রতি দায় দায়িত্ব নাই। তারা যে পরিমাণ অত্যাচারিত হয়েছে মাদ্রাসা শিক্ষকদের দ্বারা, এমন কোন এতিমখানার ছেলে নাই যে 2-4 বার মায়ের খাইছে না, ফিট হয়েছে না। প্রতিটা এতিমখানায় খবর নিয়ে দেখেন কিভাবে এদিকে অত্যাচার করে, পড়ার নামে ঠিক মতো খাবার পায় না। তারা 7 দিনের মধ্যে 5 দিন ভরপেট খাইতে পারে না, আর বাকি 2 দিন খাইতে পারে যদি কোথাও দাওয়াত খেতে যায়, মানে কারো কুলখানি যায়। আমার বাবা মরলে যদি আমি কয়জনকে দাওয়াত দেই, ওইখানে আসে। আপনার বাবা মরলে, আরেকজনের বাবা মরলে ওখানে গিয়ে তারা ভরপেট খেতে পারে, কিন্তু বাকি সময় তারা খেতে পারে না। এই ছেলেগুলো তো আজকে আমাদের সমাজে এসে বড় হয়েছে। এরাই আজকে আমাদের এই যে গত 50 বছর এতিমখানাতে যে ছেলেগুলো লেখাপড়া করে বাড়িছে, ওরা কোথায়? ওরাই তো আজকে আমার বাংলাদেশের ব্যাংকে বড় বড় চাকরি করে, ওরাই তো আজকে আমার বিভিন্ন ব্যাংকিং প্রতিষ্ঠানে চাকরি করে, এরাই তো আজকে স্কুল কলেজে কোচিং সেন্টার চালায়, ফার্ম কোচিং সেন্টার চালায়, এরাই তো শিক্ষকতা করে। এদের তো কোনো পরিবার নাই, কারোর প্রতি দরদ নাই, কারোর প্রতি দায় নাই। এরা টাকা দিলে মোনাজাত করতে পারে, যত বেশি টাকা দিবেন তত লম্বা মোনাজাত করতে পারে। এটা তো দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। কাজে এই ধরনের কিছু ছেলে মেয়েকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েটে থেকে ওই যে মিটফোর্ডের সন্ত্রাসী ছেলেটাকে মারার জন্য মব জাস্টিসে মেরেছে। মব জাস্টিস বলা হচ্ছে প্রেশার গ্রুপ, এরা প্রেশার। শফিকুল আলম পরিষ্কার বলেছে মব গ্রুপ একটি প্রেশার গ্রুপ, মব গ্রুপের অ্যাকশন জাস্টিফাইড। আমিও মনে করি, আমিও শফিকুল আলমকে পূর্ণ সমর্থন করি। হ্যাঁ, যেখানে বিচার ব্যবস্থা নাই, যেখানে আইন আদালত নাই, যেখানে পুলিশ নাই, যেখানে সৎ দক্ষ বিবেকমান বিচারক নাই, সেখানে মব জাস্টিসের উপরে অন্য কোনো জাস্টিস নাই। মব জাস্টিস আজ যাই করুক, এটা নির্মম হতে পারে, নিষ্ঠুর হতে পারে, কিন্তু ভুল হয় না, অন্যায় করে না। মিটফোর্ডের ওই সন্ত্রাসীদেরকে মারা নির্মম হয়েছে, ওই মারাটা অত্যন্ত কঠিন কর্কশ হয়েছে, কিন্তু জাস্টিফাইড, কিন্তু এটা শক্তি হয়েছে, যৌক্তিক হয়েছে। কারণ এইভাবে সন্ত্রাসীদের না মারা হয়, দমন না করা হয়, যদি ভাঙ্গারিদেরকে দমন না করে, ভাঙ্গারি মানে কি, যত চুরাই মাল সে কিনে, আপনার বাড়ির বদনা, আপনার বাড়ির লোহার লক্কর, আপনার বাড়ির গ্লাস ওয়্যার সব আপনি হারাই যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে? ওই ভাঙ্গারি বাজারে। ওই ভাঙ্গারিকে আবার বাজার কমিটি প্রতিষ্ঠান দেয়। সারা গ্রামে গঞ্জিত ভাঙ্গারি আছে, সকল চুরাই মাল ভাঙ্গারিতে পাবেন। আপনার গাড়ির পার্টস চুরি হয়ে গেছে, আপনার মোটর চুরি হয়ে গেছে, কোথায় পাবেন? আপনার ডেক্সি চুরি হয়ে গেছে, পাতিল চুরি হয়ে গেছে, কোথায় পাবেন? ওই ভাঙ্গারির দোকানে পাবেন। ভাঙ্গারি বলে এখন ব্যবসায়ী হয়ে গেছে, ভাঙ্গারিকে ব্যবসায়ী হয়েছে বলে আপনি এখন শুরু করেছেন কি, এটা যুব দলের ছেলে মেরেছে। বাবা, যুব দলের ছেলে মেরেছে, তাতে যুব দলের সঙ্গেও ছেলে মারা সম্পর্কটা কি? একটা প্রশ্ন সাথে করি, মানে একই দিনে আগের দিন খুলনাতে অনেকেই বলছেন ইসলামী ছাত্র শিবির যে ছেলেটা খুলনাতে আপনার যুবদল করতো তাকে হত্যা করা হয়েছে, অনেকেই বলছেন এটা জামাত করেছে এবং এটা সুপরিকল্পিত। এই বিষয়ে কি বলবেন? এটা জামাত করবে কেন? একজন দলকে, রাজনৈতিক দল, জামাত একটা বিশাল দল, জামাতের একজন লোক করতে পারে। আমি একজন মুসলমান, আমি যদি আপনাকে মারি, এটা আমি আখতারুজ্জামান মারছি, মুসলমান মারছি আপনাকে, এটা মুসলমানের সঙ্গে সম্পর্ক কি? এখন আপনি বলবেন মুসলমান হয়ে আমি আপনাকে হিন্দু বলে আপনাকে মারছি। এই যে জামাত মারবে কেন? হয়তো যারা জামাত করে তারা মেরেছে। এবং এখানে রাজনৈতিক দলগুলোর ব্যাংক্রাপসি, এখানে রাজনৈতিক নেতাদের এই যে আজকে তারা যে এই মানে কি বলে এটাকে, ওই যে মানে নিঃস্ব হয়ে গেছে, অসহায় হয়ে গেছে, এখানেই তারা কর্মীদের হাতে বন্দী হয়ে গেছে। রাজনৈতিক নেতাদের নেতৃত্বে আজকে চরম ভাটা দেখা দিয়েছে, চরম অযোগ্যতা দেখা দিয়েছে। রাজনৈতিক নেতারা আজকে রাজনীতি করে না, তারা নিজেরাও চাঁদাবাজি করে দল করে, তারাও তাদের চারপাশে চাঁদাবাজদের রাখে, উপর থেকে নিয়ে নিচু পর্যন্ত সবাই আমরা দেখতেছি, আমরা দেখে আসছি তো গত 30-40 বছরে আমরা দেখে আসছি। ওই ব্যক্তিটি সবচেয়ে আদরের কর্মী, যে কিছু প্যাকেট বই এনে দিতে পারে। আমরা দেখেছি তো কিভাবে আমাদের মূল্যায়ন করা হয়েছে, আমাদের মূল্য কখন বেড়েছে, আমাদের মূল্য কখন কমেছে, আমরা দেখেছি। আমাদের কাছে তো সবাই ভালো, কিন্তু আমরা তো জানি কে কতটুকু ভালো। কাজে আজকে যে আপনি বললেন যে আমাদের ছেলেরা করেছে, আমি এটার সঙ্গে একমত না। হ্যাঁ, যে ছেলেগুলো মেরেছে তারা হয়তো জামাত করে, আর যে ছেলেটাকে মেরেছে সেও বিএনপি বা যুবদলে কাউকে মারে নাই, একজন মানুষকে মেরেছে, একজন লোককে মেরেছে, সেও হয়তো তাদেরই মতো অপরাধী, সেও হয়তো আগের দিন বা আগে তাদের অত্যাচার করেছে, ওই প্রতিপক্ষ অত্যাচার করেছে, তারই প্রতিশোধ তারা নিয়েছে। এটা দুইটা গ্রুপের মধ্যে মারামারি কাটাকাটি হচ্ছে, সেটা দেখার দায়িত্ব থানার ওসির, সেটা দায়িত্ব থানার দারোগা, রাজনৈতিক দলের না। এখানে বিএনপি হঠাৎ করে জানি না কেন কার বুদ্ধিতে কার পরামর্শে পট করে একটা
দলের মধ্যে একটা ত্রাস সৃষ্টি করে দিয়েছে, বহিষ্কার, কথা নাই বার্তা নাই, তারও বিরুদ্ধে কিছু বললেই বহিষ্কার বহিষ্কার বহিষ্কার। এটা দলের মধ্যে একটা আতঙ্ক ছড়ায় দিছে। নাটোরে বোঝা আওয়ামী লীগকে ধমকাইছে, যে নাটোরে দুলু 10 বছর যেতে পারে নাই, নাটোরে দুলুকে ওই নাটোর থেকে দেশ ছাড়া করেছে, তার পরিবারকে ছাড়া করেছে, সে নাটোরে কেন গিয়ে আওয়ামী লীগকে ধমকাইলো? তবে আপনার ইন্টারনেটের সমস্যা হচ্ছে আজকে। প্রিয় দর্শক, আমরা আসলে কথা বলছিলাম সমসাময়িক বাংলাদেশে আসলে মাইনাস আজ থেকে শুরু হয়ে গেল। আমাদের আজকের অতিথি মেজর আখতারুজ্জামান ভাই, ইন্টারনেটের সমস্যা হচ্ছে সম্ভবত। আমরা আশা করবো কিছুক্ষণ মধ্যে আখতার আবার ইন্টারনেট সংযোগ ঠিক হয়ে যাবে। আমরা আসলে যে বিষয়গুলো দেখতে পাচ্ছি বাংলাদেশের, জি না না, এই যে বহিষ্কারের জন্য যে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে, ফলে কি হচ্ছে, আমার উপরে আঘাত আসলে আমাকে দেখার কেউ নাই, অথচ আমি যদি পক্ষাঘাত করি সঙ্গে সঙ্গে আমার দল আমাকে বহিষ্কার করে ফেলছে। এটা কি নীতি হলো রে ভাই? এটা কি নীতি আপনি নিলেন? নিজের দলের লোক দেখে প্রোটেকশন না দিয়ে উল্টা তাদেরকে বহিষ্কার করবেন? আপনি বলেন যে আমার লোক যদি করে থাকে আমি দেখবো, আমার লোক করে না, এটা তোমরা অন্যায় করেছো, সে অন্যায়ের প্রতিবাদ করেছে। তো এই জিনিসগুলো আমাদের ফেস করতে হবে। সরকার দেশ চালাচ্ছে, সরকার অ্যাকশন নেই, সরকার নিবে, ধরুক, মামলা করুক, গ্রেফতার করুক, আমরা কিছু বলি কিনা? অথচ আপনি কি দেখলেন, একটা ইসলামিক দলের এক ছেলে, এক লোক, এক মৌলবী একটা মেয়ের গায়ে হাত তুলল ইউনিভার্সিটিতে, সে তাকে জামিন দিয়ে দিলেন আপনার আদালত থেকে। আবার আসিফ নজরুল এখন বলেন ট্রাইব্যুনাল করে বিচার করবেন, বিচার করে বিচার হলো। হ্যাঁ, এখন আমরা ইন্টারনেটটা সমস্যা হচ্ছে, আমরা ইন্টারনেটটা একটু যদি ঠিক করা যায়। আজকে অনেক ডিস্টার্ব হচ্ছে আপনার কথাগুলা। হ্যাঁ, ইন্টারনেট অনেক সমস্যা হচ্ছে। প্রিয় দর্শক, আমরা আসলে সমসাময়িক বাংলাদেশে কথা পাচ্ছেন? জি জি, এখন ঠিক আছে। জি, এখন ঠিক আছে। হ্যাঁ, আমি জননেতা তারেক রহমানের কাছে বিনীত অনুরোধ করবো, দেশমাতা খালেদার কাছে করজ অনুরোধ করবো, আপনি আল্লাহর ওয়াস্তে দয়া করে বলেন আর দলের কাউকে বহিষ্কার করবেন না। দলের মনোবল ঠিক করে, না হলে টিকতে পারবেন না। এই সুযোগ নিচ্ছে ওরা, এবং এই সুযোগটা নিচ্ছে কারা? যারা আওয়ামী লীগ, যারা বিএনপি এবং জামাতের মধ্যে বিভেদ সৃষ্টি করলে যার লাভ হবে তারা। এখানে যদি আজকে কোনো কারো নির্বাচন পিছিয়ে যায়, যদি আজকে হানাহানি মারামারি কাটাকাটি শুরু হয়, বিএনপির সঙ্গে বৈষম্য ছাত্র আন্দোলনের সঙ্গে, বিএনপির সঙ্গে ওই বিএনপির সঙ্গে যদি জামাতের সঙ্গে এনসিপির সঙ্গে বৈষম্য ছাত্র আন্দোলন বা তাদের বিরুদ্ধে ইসলামিক ছাত্র সংগঠন, ইসলামিক দলগুলো বিভেদ সৃষ্টি হয়, তাহলে উপকার হবে, সুবিধা হবে কার? শেখ হাসিনা, আওয়ামী লীগের, ভারতের। তারা একটা সৃষ্টি করে দেবে। আমি তো বিশ্বাস করি এই গত মিছিল যারা করেছে, যাদেরকে মিছিল করানো হয়েছে, আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখেন, তারা তৃতীয় কোনো শক্তির মদদে, তৃতীয় কোনো পক্ষের মদদে তারা সেটা করেছে। যারা করেছে তারা ডাবল এজেন্ট। আপনি জানেন অনেক লোক আজকে বাংলাদেশের ডাবল এজেন্ট কাজ করতেছে, প্রচুর লোক ডাবল এজেন্ট কাজ করতেছে। দিনের বেলা এক পার্টি, রাতের বেলা করে আরেক পার্টি, এক এক জায়গায় এক একজন চলতেছে। আপনি দেখেন যে যার ধান্দাবাজি করতেছে। সারা বাংলাদেশের ধান্দাবাজির দেশ হয়ে গেছে। আপনি দেখেন সারাদিন অফিসার তদবির করতেছে, কে তার বদলি নেবে, পোস্টিং নেবে, কে কোথায় করবে, পুলিশের দৌড়াদৌড়ি করতেছে, কে কোথায় নেবে। আজকে 17,000 পুলিশ নেওয়ার কথা, আমার শফিকুল আলম সাহেব ঘোষণা দিলে 17,000 পুলিশকে প্রশিক্ষণ দেওয়া ডিসেম্বরের মধ্যে ট্রেন করবে। এখন মাত্র নোটিশ দিছে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে। 11 মাস পরে এই গাধা ঘোষণা দিছে যে 6 মাসের মধ্যে প্রশিক্ষণ দিয়ে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য তাদের আজকে পেপারে অ্যাডভার্টাইজ দিচ্ছে অনলাইনে নিবেন। আর ধান্দাবাজি তো শুরু হয়ে গেছে, অলরেডি যোগাযোগ শুরু হয়ে গেছে, কার কত চাকরি, কত টাকা লাগবে। এগুলো তো আমার কথা না, এগুলো কান পাতেন শোনা যাচ্ছে। আপনি পুলিশ রিক্রুট না করে আপনি কেন বললেন যে ডিসেম্বরের মধ্যে 17,000 পুলিশকে প্রশিক্ষণ করে নির্বাচনের জন্য প্রস্তুত করতে হবে? এই 17,000 পুলিশদের নির্বাচন হবে? এই 17,000 পুলিশের নতুন সিপাহীদের কি নির্বাচন করা হবে? এই যে দুকাবাজ, এই যে ফাঁকিবাজ, ধান্দাবাজ, এই ফেরেববাজ, ওর বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে না কেন?
আসিফ নজরুল সাহেব এই যে কি জানি কি এই যে ডিটারজেন্ট পাউডারের অ্যাডভার্টাইজ দেন, 2 মেয়ে, একটা মেয়ে একটা বলে চিটার, জামা কেন পুরানটা পরে আসলো চিটার, চিটার অ্যাডভার্টাইজ দেন। তো এইগুলো তো আপনার টেলিভিশন দেন, আপনি চিটার কে কিছু বলেন না কেন? এদিকে বলেন না কেন? এদিকে কিছু বললে আমাদের বিপদ আসবে। কাজে আমি মনে করি আজকে যে কথাটা আপনি বললেন যে এখানে ডালমে কুচ কালা হয়, ভারত এবং আওয়ামী লীগের একটি অংশ, বিশাল অংশ রাজনীতিতে ফিরে আসার জন্য ইতিমধ্যে সরকারের মধ্যে অনুপ্রবেশ করে ফেলেছে। ডক্টর ইউনূস সাহেবকে দেখেন গত 6 মাসের কোন একটি ভাষণে ভারতের বিরুদ্ধে একটি কথা বলেছে কিনা, আপনি একটি কথা খুঁজে পাবেন কিনা দেখেন। উনি এখন পর্যন্ত একবার হুমকি দিয়েছেন কিনা যে আমি বেঁচে থাক, আমি মরে যাব কিন্তু শেখ হাসিনা বিচার করে যাব, বলেছে? উনি এখনো বলেন জনগণ যদি নির্বাচন করতে দেয় আওয়ামী লীগকে তো ওনার কিছু করার নাই। তার মানে আগামী নির্বাচন তো আওয়ামী লীগ ছাড়া হবে না, বাইসাব তো ওই খেলা খেলবেন, আওয়ামী লীগকে সুযোগ করে দিবেন নির্বাচন আসার জন্য। এবার আওয়ামী লীগের নির্বাচন আসার জন্য সুযোগ করে দিবেন টের পাইছেন বলেই আজকে অনেকে দাবি করতেছেন পিআর সিস্টেমে যেন নির্বাচন হয়। এই পিআর কথাটা কেন আসতেছে? প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ কেন আসতেছে? পিআর বিরুদ্ধে আসতেছে এই জন্য আওয়ামী লীগকে ঠেকানোর জন্য। কারণ যদি নর্মাল নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ এখনো 300 আসনে কমন প্রার্থী দেওয়ার যোগ্যতা রাখে, এখনো 300 আসনে 300 প্রার্থী দেওয়ার মতো যোগ্যতা ভারতে বসে থেকেও রাখে। 300 পার্টির লোকের নাম প্রস্তাবকারী আর সমর্থনকারী লোক আছে, এবং 300 লোক এখনো নিজ নিজ এলাকায় বেঁচে আছে, ঘুরে ফেরে বেড়াচ্ছে, যারা তাদের নাম দিবে। সে দলের বড় নেতা না ছোট নেতা দেখার দরকার নাই, আছে। এখনো প্রতিটা নির্বাচনী এলাকায় 2-4-5 কোটি টাকা খরচ করার মতো প্রার্থী একমাত্র আওয়ামী লীগেরই আছে। তাহলে আগামী নির্বাচনটা যদি ডক্টর ইউনূস সাহেব যদি জনগণের উপরে ছেড়ে দেন যে তারা নির্বাচন করবে কি করবে না, তাহলে তো জনগণ নির্বাচিত করেই দেখা দিবে যে হ্যাঁ এরা নির্বাচন করা ঠিক হয়েছে। কাজেই এই খেলাগুলো তো সেটা গেছে। পিআর দিলে কি হবে? স্বতন্ত্র কেউ দাঁড়াতে পারবে না, স্বতন্ত্র নির্বাচন করার সুযোগ নষ্ট করে দিলেন। কিন্তু একটা জিনিস বুঝেন না যে 300 আসনে যদি পিআর দেওয়া হয়, পিআর প্রতি নির্বাচিত হয়, তাহলে ছোট ছোট দলগুলো সবাই মিলেও তো একটি আসন পাবেন কিনা সন্দেহ। কারণ পিআরে তো প্রতিটি রাজনৈতিক দলের নামে হবে, মার্কার নামে তো হবে না। 20টা 30টা 50টা রাজনৈতিক দলের নামে মার্কা হবে। এখানে তো নাঙ্গল হবে না, নৌকা হবে না, ধানের শীষ হবে না, শাপলা হবে না, ওই কি বলে ওই নিক্রিয় হবে না। এখানে হবে যার যার দলের মার্কা, বিএনপির মার্কা, জামাত মার্কা, এই মার্কা। তাদের 20টা 30টা 50টা রাজনৈতিক দল দাঁড়াতে পারে। সে 50টা রাজনৈতিক দাঁড়াইলে 4 নম্বর 5 নম্বর পার্টির তো 50টা আসনে প্রার্থী দেওয়ার মতো লোক নাই, সব মিলেই তো দলের লোক নেই অতগুলা। 50টা লোকই তো দলে নাই, বলেন যে প্রার্থী দিবে। থাকলে হয়তো একটা থানার মধ্যে আছে বা একটা উপজেলার মধ্যে আছে, ইউনিয়ন আছে, বলেন। তা আমি কি সারা বাংলাদেশে, আমি তো আমার এলাকাতে 20-30,000 50,000 18,000 ভোট পাইছি, আরো পাবো। তা আমি কি বাংলাদেশে কোনো নস্যি, আমার কোনো পাত্তা আছে বাংলাদেশে কোনো? আমি যে ক্যান্টনমেন্টে থাকি এখানে আমি 10টা ভোটও পাবো না। কাজেই কিন্তু নেতা তো আমি অনেক বড়, বিশাল নেতা। কাজেই আজকে এই পিআর পদ্ধতিতে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য এই ইসলামিক রাজনৈতিক দলগুলো বের করছে। আমি পিআর এর পক্ষে, কারণ আমিও চাই আওয়ামী লীগকে ঠেকাও। কারণ যে কোনো নির্বাচন হইলে, সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হইলে সবচেয়ে বেশি চান্স আওয়ামী লীগের। আমরা কামড়াকামড়ি করবো, বাড়ি করবো, মারামারি করবো, মাঝখান থেকে আওয়ামী লীগের প্রার্থী পিঁপড়ার মতো হেঁটে 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 সব বাড়ি বাড়ি গিয়ে টাকা পয়সা বিলায় দিয়ে, টাকা পয়সা খরচ করে, প্রচার প্রচারণা করে তারা পাশ করে চলে আসবে। কাজে আমি পিআর এর পক্ষে, আমিও তারেক রহমান সাহেবকে অনুরোধ করবো পিআর নির্বাচন দেন। কিন্তু দুর্ভাগ্য হলো পিআর দিলে যে আওয়ামী লীগ বিএনপি যদি 100 সিট পাওয়া যায় তখন কি হবে? তখন ওনারা কি করবেন? কারণ বিএনপি তো 300 আসনে দিবে, 300 আসনে 300 লোককে দিয়ে বলবে তোমরা তোমাদের এলাকা থেকে পাশ করে আসো, পাশ করে আসলে তোমাদেরকে আমি নমিনেশন দিব পরে। তখন আমি তো জান দিয়ে লাগবো আমার এলাকাতে। আর যদি কোনো এলাকাতে আমরা কেউ হেরেও যাই, তার আরেক এলাকাতে যে বেশি ভোট পাবে সেটা তো ওখানে যুগ হবে। আমরা যদি কোনো একটা আসনে 2টা আসনে 10টা আসনে 20টা আসনে 50টা আসনে হেরেও যাই 1000 2000 5000 ভোটে, বড় জোরে সব মিলে 5 লাখ ভোটে হেরে গেলাম। 5 লাখ ভোটে যে হেরে গেলাম, আমার তো বাকি 250 সিটে আরো 50 লাখ বেশি ভোট পাই আমরা জয়লাভ করব। তাহলে এই 5 লাখ তো আমার কোনো সমস্যা হলো না, আমি তো এই 5 লাখ ভোট কাভার হয়ে গেল। তাহলে আমরা তো 300 আসনে জিতে যাবো। যারা
পিয়ারে কথা বলেন, তারা অত্যন্ত বড় বৈজ্ঞানিক, অত্যন্ত বড় দার্শনিক, অত্যন্ত বড় চিন্তাবিদ, অত্যন্ত দক্ষ অভিজ্ঞ রাজনীতিবিদ। কাজে আমি তাদের সঙ্গে দ্বিমত হওয়ার মতো দুঃসাহস আমার নাই। আমি ওনাদের সঙ্গে একমত। আমি তারেক সাহেবকে অনুরোধ করবো, বিএনপি নেতৃবৃন্দ অনুরোধ করবো, কি দরকার ফ্যাসাদে গিয়া, আপনি এটা মেনে নেন, দিয়ে দেন, দেখবেন খেলাটা কি জমে। এরপরে আবার বলবো, এই যে দুদিন ধরে ঘটনা ঘটছে, আমি এখনো বিশ্বাস করি, এখনো দৃঢ়ভাবে বিশ্বাস করি, এটা জামাত করে নাই, ছাত্র শিবির করে নাই, করতে পারে না। স্বার্থ নিজের হাতে কামড় দিলে নিজেই ব্যথা পাইতে হবে, এটা ছাত্র শিবির বুঝে, এটা জামাত বুঝে। এই মুহূর্তে জামাত বিএনপিকে কামড় দেওয়া, বিএনপির বিরুদ্ধে অবস্থান নেওয়া, ছাত্র শিবিরের বিএনপির বিরুদ্ধে অবস্থান নেওয়া মানে হলো তাদের অস্তিত্বকে বিপন্ন করে দেওয়া। এখানে যখনই দ্বিমুখী মারামারি কাটাকাটি হবে, তখন তৃতীয় পক্ষ ঝাঁপায়া পড়বে বিএনপির উপরে না, ঝাঁপায়া পড়বে এনসিবির উপরে, ঝাঁপায়া পড়বে জামাতের উপরে, ঝাঁপায়া পড়বে ছাত্র শিবিরের উপরে। কাজে এখানে বিএনপি আর জামাত এখন এক আত্মা। গত 15 বছরে যে বন্ডেজটা হয়েছে, সেই বন্ডেজটা ভাঙ্গার জন্য ভারত অত্যন্ত সুপরিকল্পিত ভাবে, অত্যন্ত সূক্ষ্ম চালে এই গত 3 দিনের গেমটা খেলেছে। আমি খুশি উভয় দল সেটা বুঝতে পেরেছে বলেই আজকের বক্তব্যগুলো ডিফারেন্স হয়ে যাচ্ছে। তারেক রহমানকে গালি দিলে জামাতের কি লাভ হবে এটা জামাত বুঝে না, ক্ষতি হবে না, লাভ হয় বুঝে না। ছাত্র শিবির ছেলেরা তারেক রহমান সাহেবকে প্রকাশ্যে গালাগালি করলে কার ক্ষতি হবে এটা বুঝে না। এই খেলাগুলা যারা খেলতেছে, এই খেলাগুলো যারা করতেছে, এটা সম্বন্ধে অনেকে বিএনপি অনেক নেতারা জানেন, বুঝেন, এবং শীর্ষ নেতারাও জানেন। দেশমাতা খালেদা জিয়া আরো ভালো বেশি বুঝেন। বিএনপির আজকে সবচেয়ে বড় গুণ, তারেক রহমানের সবচেয়ে বড় সুপার গুণ, উনি ধৈর্য ধারণ করতে শিখেছেন। উনি এখন ধৈর্য ধারণ করতে পারেন, উনি সবকিছু সহ্য করতে পারেন। এই সহ্যের সঙ্গে আমি আবারও বিনীত অনুরোধ করবো, আপনি ওই বহিষ্কার দর্শন থেকে সরে আসেন। আমার বিনীত অনুরোধ, দর্শন বহিষ্কার করার জন্য যদি আপনি আবারও যদি এতই খায়াস হয়, আমাকে আবার দলে নেন, আবার বহিষ্কার করেন, প্রতিদিন আমাকে প্রতিদিন বহিষ্কার করেন। কিন্তু দয়া করে দলের উপরে ত্রাস সৃষ্টি করেন না, দলের উপরে ত্রাসটা উঠে নিয়ে আসেন। সাধারণ নেতা কর্মীরা আজকে ভীত হয়ে যাচ্ছে, ফেস করতে পারছে না। ফেস করলে যদি কি হয়, আমি যে ফেস করব আমার প্রতিপক্ষকে, আমার দল যদি আমাকে অন্য করে, আমি যে এখানে করবো, আমি যে এখানে একটু ব্যাটাগিরি দেখাবো, আমি যেখানে শান সবুজের সঙ্গে চলবো, আমি যে মানুষের উপরে প্রভাব বিস্তার করার চেষ্টা করবো, দেখা গেলো এই প্রভাব বিস্তার করতে গেলে পরে উল্টা আমার বিরুদ্ধে অভিযোগ আসবে, আমি এখানে প্রভাব বিস্তার করতেছি, দেখা গেলো বহিষ্কার করে দিলেন, তাহলে কি হবে? তাহলে সালাউদ্দিনের মতো লোককে আপনি বহিষ্কারের হুমকি দিয়েছেন, তাহলে রাজনীতি কাজটা করবে কারা? কে করবে? আমার যদি হ্যাডম না থাকে, এলাকার মানুষের উপরে যদি আমি প্রভাব বিস্তার করতে না পারি, তাহলে কাজ করা আমার পিছনে আসবে কেন? ওর কি টাকা পড়ছে? ওর কি কাজ করার টাকা পড়ছে আমার পিছনে আসার জন্য? যদি আমার হ্যাডম না থাকে, যদি আমার প্রভাব না থাকে, যদি আমি আমার কঠিয়া দিনের ভাষায় বলি, যদি আমি ব্যাটাগিরি না দেখাইতে পারি, তুই হালালি করে হালা কাটানে, তুই কোন চ্যানেল মাল এর ব্যাটাগিরি করতে আসছস? দ্যাট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ আওয়ার পিপুল। আপনি হ্যাডম থাকতে হবে, ব্যাটাগিরি দেখাইতে হবে, তাহলেই ব্যাটার পিছনে ব্যাটা আসবে। এই বহিষ্কার করে দলটাকে ধ্বংস করে ফেলেন না। আমি অনুরোধ, আমাকে বহিষ্কার করেন, তবু এই বহিষ্কার করা হবে না এমন ঘোষণা দেন, বলেন আপনারা ফেস করেন, যে যেখানে আছে ফেস করেন, ফেস করে জয়ী হন। আমি জয়ী, আপনি জয়ী, বিএনপি সকল এলাকায় জয়ী, মানে তারেক রহমান জয়ী। আর যদি আমি হেরে যাই, আমার মতো হাজার হাজার বিএনপি নেতা কর্মী হেরে যায়, যুব দল, ছাত্র দল, কৃষক দল, শ্রমিক দল হেরে যায়, তাহলে হেরে যাবে তারেক রহমান, হেরে যাবে দেশমাতা খালেদা জিয়া। এটা আওয়ামী লীগের পুরনো খেলা, পুরনো গেম। আজকে যদি আওয়ামী লীগ ছাত্রলীগের উপরে এত বড় অন্যায় না করতো, দাবায় না রাখতো, তাহলে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ দুর্বল থাকতো না, তাহলে আজকে কথাগুলা হতো না। কাজে আমি আবার অনুরোধ করবো, বিনয় সঙ্গে অনুরোধ করবো, এই বহিষ্কার করা নীতি থেকে চলে বেরিয়ে আসেন, নাহলে দলের ক্ষতি হবে। কারণ আমাকে যদি আপনি বড় না করতে পারেন, তাহলে আপনি বড় দল নেতা হতে পারবেন না। আপনি বড় এই জন্য যে আপনার অধীনে অনেক বড় বড় নেতা আছে, অনেক বড় বড় কর্মী আছে, অনেক বড় বড় তাকতের লোক আছে, হ্যাডামোলা লোক আছে। হ্যাডম ছাড়া কেউ রাজনীতি করতে আসে না, কারোর কাছে আসে না। রাজনীতি করতে হলে 3টা জিনিস লাগে, 3টা রাজনীতি হয় না। হ্যাডম শক্তি লাগে, অর্থ লাগে, আর মানুষের ভালোবাসা অর্জন করার ক্ষমতা লাগে। 3টা না হলে একটা হবে না। ওই জ্ঞান বুদ্ধি দিয়ে করলে তো স্কুলের মাস্টার হইল নেতা, সততা দিয়ে হলে ইমাম সাহেব হইল নেতা। তাহলে তোর যুধিষ্ঠির খুঁজে আনতে হবে, তাহলে ব্রহ্মচারী দল বানাইতে হবে আমাদের দেশে, তাহলে পাদ্রী দল বানাইতে হবে, পাদ্রীদেরকে দিয়ে না রাজনৈতিক দল বানাইতে হবে।
রাজনৈতিক দল করতে হলে, কর্মী করতে হলে ওই কর্মী ওই নেতা শক্তিশালী যার হ্যাডম আছে, যে প্রতিপক্ষকে মোকাবেলা করতে পারে, ওইটা দরকার আছে। আর টাকা তো লাগবেই, কারণ টাকা না লাগলে চলবে কেমনে, বৃত্ত থাকতে হবে। আর তৃতীয় জিনিসের দরকার, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জনগণের আস্থা এবং ভালোবাসা অর্জন করতে হবে। নেতাকে রবিন হুডের মতো ভালোবাসতে হবে। নেতার লেখাপড়া জানে কিনা, জ্ঞান আছে কিনা, ওইটা দিয়ে জনগণ প্যান্ডা বাজে না। শিক্ষিত লোককে দেখছি বাপেটা বাদ দেয় না। আমরা বাংলাদেশের শিক্ষিত পিএইচডি ডক্টরেট দেখছি, বড় বড় ইউনিভার্সিটি হলগুলোতে বাপ মা থাকতে পারে না। ইউনিভার্সিটিতে গেলে ওই বউয়ে বাপ মা শাশুড়ি টাকা দেয় না, ওই শাশুড়ি তো আনপড়, লেখাপড়া জানে না, তাদের পরিচয় দিয়ে বুয়া বইলা। এই জন্য দেখেন বিশ্ববিদ্যালয়ের টিচারদের বাড়িতে বাপ মা থাকে না। শিক্ষার কার তো সমস্যা আছে, বুঝছেন? আমার হেডমাস্টারের বউ শাশুড়িকে বাড়িতে বাইর করে দেয়, ও হেডমাস্টারের বউ, কিন্তু ও যে হেডমাস্টারের মা ওইটা বুঝে না। ওই মহিলা শিক্ষা, উনি শিক্ষিত হয়েছেন। ঢাকা শহরে কোন সচিবালয়ের বাড়িতে, কোন সচিবের বাড়িতে, কোন পিএইচডির বাড়িতে, কোন বরকতুল্লাহ বাড়িতে বাপ মা থাকে না, বাপ মা থাকে আলগা বাড়িতে। এটি হলো শিক্ষিত লোকের কাজে। তারা তাদেরকে আমরা কিছু বিষয়, কিছু প্রশ্ন আমি করতে যাচ্ছি। যে গতকাল আমাদের অনুষ্ঠানে ডক্টর কলিমুল্লাহ স্যার ছিলেন, কলিমুল্লাহ স্যার ছিলেন ডক্টর। তো উনি একটা কথা বলেছেন যে এখন যে চক্রান্তটা হচ্ছে বিএনপি কে মাইনাসের চক্রান্ত, এবং বিএনপি মাইনাস হলে জামাতকে মাইনাস করা হবে। একটা মহল উনি ক্লিয়ার বলছেন যে এই ডক্টর নির্বাচন দিবে না, এবং একটা খেলা হচ্ছে, এবং সেই খেলার অংশ হিসাবে এই দেশের মানে যে পরিস্থিতি দিন দিন গুলাটে করা হচ্ছে, খারাপ করা হচ্ছে, যা নির্বাচন দেওয়া হয় না। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আজকে মাহফুজুর রহমান যিনি মন্ত্রী উপদেষ্টা, উনি একটা কথা বলেছেন যে বড় ভাইদের এখনো বড় ভাইরা বাংলাদেশের রাজনীতি কন্ট্রোল করার চেষ্টা করছেন, এবং সেই বড় ভাইদের কন্ট্রোল থেকে দেশটাকে মুক্ত করতে হবে। বড় ভাই বলতে তো বুঝতেই পারছেন বর্তমানে কারাই বড় ভাই, হ্যাঁ, এবং এই বিএনপি কে বোঝাতে চাচ্ছেন। তো এই বিষয়গুলোরে আপনি কিভাবে দেখছেন বা কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে সম্মানিত ডক্টর কলিমুল্লাহ সাহেবের কথা বলছি। বিএনপি কে দেখেন, কিছু কিছু স্টেটমেন্ট আছে যে স্টেটমেন্ট গুলোই নেগেটিভ। বিএনপি কে মাইনাস করা হবে, এই কথাটা বলার মানে কি উনি বিলিভার অফ দ্যাট? ওনার তো উত্তর হবে এই বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পটভূমিকায় বিএনপি কে মাইনাস করার কোনো প্রশ্নই ওঠে না। বিএনপি কে মাইনাস করার মতো হ্যাডম হিম্মত বাংলাদেশের কারণ নাই। এটা উঠে আমি এই জায়গায় বলি, আমি আপনাকে ডিস্টার্ব করতেছি। গতকাল একদিনে বাংলাদেশে প্রতিটা শহর, প্রতিটা থানায়, প্রতিটা জেলায় মিছিল হয়েছে, বিএনপির অফিস ভাঙচুর করা হয়েছে, এবং কি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আপনার তথ্য 100% ভুল, 100% মিথ্যা। সারাটা বাংলাদেশে 60টা জেলা, সারা বাংলাদেশে 460টা উপজেলা। আপনি কয়টা উপজেলার নাম করতে পারবেন? কয়টা জেলার নাম করতে পারবেন? সব জেলায় যে করতেছেন, এগুলো অপপ্রচার, এগুলো মিথ্যা প্রচার। এগুলাকে ফেক নিউজ হিসেবে শিল মারেন, ট্যাগ মারেন, বুঝতে পারছেন? শেষ পর্যন্ত পাওয়া গেল কি বিএনপির অফিসের সামনে একটা হ্যান্ড গ্রেনেড থ্রো করছে। এটা তো যে কেউ করতে পারে, এটা যে কেউ করতে পারে। এটা একটা মোটরসাইকেলে গিয়া একটা ছোট্ট একটা ওই বাক্স, কি বলে জোরদার বাক্স ছুঁড়ে মারা, এটা কোনো ব্যাপার হলো? বলেন, এটা মারছে। এটা তো এসবি পুলিশও বানায় রিপোর্ট তৈরি করার জন্য। এটা আপনাদের আমাদের সাংবাদিক ভাইরাও বানায়, প্রথম আলো বানায় একটা বড় হেডলাইন নিউজ করার জন্য। নিজেরাই মারায়, নিজেরাই করে। সিএনএন করে না এই ব্যবসা? সিএনএন ব্যবসা করে না? সিএনএন নিজে ক্যামেরা রেডি করে নিয়ে লোকের মাইরে ছবি উঠে হেডলাইন করে না? একটা ইসরায়েলিকে কোথায় গুলি করে মারা ফেলাইছে, এই ছবি সিএনএন কেমন উঠাইলো? এগুলো তো নাটক। ওই ছবিটা, ওই গুলিটা বানাই দিচ্ছে। কি পাওয়া গেল? বিএনপির পার্টি অফিসে আগুন দেওয়া হয়েছে, প্রথম প্রচার করতে সারা রাত্রি। দেখা গেল কি যে একটা ওই হাত বোমা ফোটাইছে, সারা দেশে মিছিল হয়েছে। এটা বানায়া জগাটাকে লাগাই দেওয়ার জন্য। বলেন, একে তো পুলিশ নাই, প্রশাসন নাই, সেখানে যদি একটা মিছিল বের করে তাহলে তো আগুন লেগে গেল রে, মারামারি কাটাকাটি লেগে গেল বলে। খালি শেখ খালিদা ম্যাডাম যদি খালি বলে ধর, বা তারেক রহমান যদি খালি বলতো ধর, তাহলে দেখতেন আগুন লেগে যেত। কার আগুন লাগলে সুবিধা হতো? কার সুবিধা হতো? ভারতের। এই গন্ডগোল মারামারি লাগলেই ভারতের সুবিধা হতো। কারণ এখানে মিটাইতো কে গন্ডগোলটা, ঠেকাইতো কে গন্ডগোলটা? দেখেন আপনারা বৈষম্য ছাত্র আন্দোলন বা এই সমস্ত বাংলাদেশের মানুষ যখন আন্দোলন করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে, তখন আন্দোলনটা মাঝখানে এসে আর্মি ঠেকাই দিছে না? আর্মি যদি না ঠেকাইতো, শেখ হাসিনার পালানো চলে যাওয়ার রাস্তা পরিষ্কার করে না দিত, যদি বিমান বাহিনী হেলিকপ্টারে ওনাকে না পাঠাইতো, তাহলে পাওয়া যেত শেখ হাসিনাকে? ঠেকাই দিছে।
তা আজকে যদি আওয়ামী লীগের সঙ্গে বিএনপির লাগে, বা বিএনপির সঙ্গে জামাতের লাগে, জামাতের সঙ্গে আওয়ামী লীগ লাগে, তাহলে তো একজন মাঝখানে লোক আসবে, তো ঝগড়া করতে হবে। আমরা গ্রামে শুনেন, আমাদের গ্রামে প্রায় হাজারাজি হয়, মারামারি হয়। যখন হাজারাজি হয়, পর্দানের কাছে গেলে কয় লাগতে দে, অন কিছু কইস না, অন গেলে থামতো না, লাগতে দে। তারপরে যে ঝগড়া লাগে পরে, দুই বাড়ি বাড়িয়ে পড়ে, তখন দেখা গেলো আমার পর্দানি সাহেব পাঞ্জাবিটা করতে দিয়া চাদরটা কান্দুর ফালাই দিয়ে আস্তে আস্তে বলে, এই তোরা কোন রসন, সঙ্গে সঙ্গে থেমে যায়। তুমি আগে আসে না, আগে আসে তোর মাধ্যমে থাকবে না, আগে বলে যে লাগতে দে। এটা প্রতিদিন আমাদের গ্রামে ঘটে, প্রতিদিন আমাদের হয়। ওই পর্দানি সাহেব আসবেন, কখন আসবেন? যখন একটা দুইটা আহত হয়ে গেছে গা, আবারও সমস্যা হচ্ছে ইন্টারনেটে বাড়ানোর জন্য, জি আসিফ নজরুলের গুরুত্ব বাড়ানোর জন্য এটা করছে। এটা অত্যন্ত বানোয়ানো এবং মিথ্যা তথ্য ছড়ায় বলা হচ্ছে। জামাত বিএনপি শিবিরের মধ্যে কোনো বিরোধ নাই, কোনো বিভেদ নাই। এবং আমি তো কালকেও বলেছি, তারেক রহমান সাহেব দরকার পড়লে জামাতকে ওয়াকওভার দিয়ে দিবে, নির্বাচন করে আপনার ক্ষমতা যান। 2008 সনে আওয়ামী লীগকে বিএনপি ওয়াকওভার দেয় নাই, সেই ওয়াকওভারের দলিল তো আমি ড্রাফট করেছি। সেদিন তো বলা হয়েছে আওয়ামী লীগকে ক্ষমতা যেতে দিবে, বিএনপি সেকেন্ড পার্টি হবে। এটা তো এগ্রিমেন্ট হয়েছে, ট্রিপার্টিট এগ্রিমেন্ট হয়েছে। আওয়ামী লীগ, বিএনপি এবং শিমুল বিশ্বাস জিজ্ঞাসা করেন, ব্রিগেডিয়ার আমাদের কি বলে উনি মারা গেছেন, কিন্তু আজকে শিমুল বিশ্বাস তো বেঁচে আছে, জিজ্ঞাসা করেন। খন্দকার দেলোয়ার সেই ট্রিপার্টিট এগ্রিমেন্ট সাইন করে বলে তাকে ওখান থেকে বের করে দেওয়া হয়েছে, রিজভি হিসেবে জিজ্ঞাসা করেন, বেঁচে আছে এখনো। কিন্তু ট্রিপার্টিট এগ্রিমেন্ট করে 2008 সনে নির্বাচন হয়েছে, যে নির্বাচনে আওয়ামী লীগকে জিততে দিতে হবে। এইবারও আমরা ট্রিপার্টিট এগ্রিমেন্ট করি, করে আমরা বলে দিই যে শেখ হাসিনার জায়গায় প্রধানমন্ত্রী হবেন ডক্টর ইউনূস, আর আওয়ামী লীগের জায়গায় দলের সংখ্যাগরিষ্ঠ আসন পাবেন জামাত। আমরা দরকার পড়লে আবার বিরোধী থাকবো, দেশ তো শান্তি হোক, দেশ সুখে করুক, অসুবিধা কি আছে? ডক্টর ইউনূস সাহেব আরো 5 বছর প্রধানমন্ত্রী থাকুক। মনমোহন সিং 10 বছর থাকছে না? রাজীব গান্ধীর ছেলে রাহুল গান্ধী মানে নেয় নাই, তার স্ত্রী মেনে নেয় নাই। নরসিংহ রাওকে ওই অ্যারেঞ্জমেন্টে করা হয় নাই, প্রণব মুখার্জিকে প্রধানমন্ত্রী না মানে নরসিংহ রাওকে বানানো হয় নাই, পরবর্তীতে প্রণব মুখার্জিকে রাষ্ট্রপতি বানানো হয় নাই। দিস আর দ্য সেট গেম। পর্দার আড়ালে অনেক কিছু হয়। তো এখনো আসেন না, আমরা করি, এখনো আমরা ডক্টর ইউনূসকে প্রধানমন্ত্রী হওয়ার পথ সুগম করে দেই। 5 বছর উনি প্রধানমন্ত্রী থাকবেন, বিএনপি তাকে কমিটমেন্ট দিবে, থাকবে। ঠিক আছে, জামাত ক্ষমতায় যাওয়ার শখ, তারা সৎ মানুষের কারখানা খুলছে, দেখি তাদের সততা 5 বছর আমরা দেখি। চালাক না দেশ, 5 বছর দেশ কি হারায় যাবে, গুল্লায় চলে যাবে, এটা পাকিস্তান হয়ে যাবে না ইস্ট পাকিস্তান হয়ে যাবে? ওই স্বপ্ন দেখে লাভ নাই। এটা পাকিস্তানও হবে না, ইস্ট পাকিস্তান হবে না, এটা বাংলাদেশে থাকবে। হ্যাঁ, তারা যদি বাংলাদেশ সত্যতা মেনে, বাংলাদেশ সার্বভৌমত্ব মেনে, বাংলাদেশের সংবিধান মেনে, পতাকা মেনে, জাতীয় সঙ্গীত মেনে তারা রাষ্ট্রীয় ক্ষমতা যেতে চায়, বিএনপি আমার মনে হয় অনুরোধ করলে বিএনপি রাখবে। কাজে এখানে বিভেদ হওয়ার কোনো সুযোগ নাই। এখানে বিভেদ হইলে কারা লাভবান হবে এটা বোঝার চেষ্টা করেন। আমাদেরকে চেষ্টা করতে, আওয়ামী লীগ তো 15 বছর ক্ষমতা ছিল, অন্তত আগামী 5-10 বছর আওয়ামী লীগকে ঠেকায় রাখতে হবে যাতে ক্ষমতা আসতে না পারে। আর আগামীতে 15 বছরের মধ্যে যদি কিছু ভালো কাজ করে থাকেন, আর এই দুই দলে মারামারি কামড়াকামড়ি হয়, তাহলে আপনারা খুব তাড়াতাড়ি চলে আসতে পারবেন, আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি ক্ষমতা চলে আসতে পারবে, যদি আজকে বিএনপি এবং জামাত ছাত্র শিবিরের মধ্যে বা এনসিপির মধ্যে একটা বিভেদ লাগিয়ে দেয়। আর যদি এনসিপি যদি সেম জায়গায় থাকে, এই রাজনৈতিক চর্চাগুলা করে, এই অন্যকে গালাগালি না করে, দোষারোপ না করে, আগামী দিনে স্বপ্ন দেখায়, ভারতকে গালাগালি না করে, অন্যকে গালাগালি না করে আগামী দিনে স্বপ্ন দেখায়, তাহলে 5 বছর পরে আমি লিখে দিয়ে দিতে পারি এনসিপি ক্ষমতায় আসতে পারবে। আর যদি জাসদের পথে হাঁটে, আর তাহলে ওই জাসদের মতোই লাল ঘোড়া দাবড়ায় দিবে কেউ না কেউ। এই যে এখনই কথা উঠতেছে আবার অপারেশন ক্লিন হার্ট করা হোক। অপারেশন ক্লিন হার্ট করতে গেলে শুধু আমাকে মারবে না, বন্দুকের গুলি করলে সামনে যেই পড়বে সেই মারা যাবে। আর আপনি মাহফুজের কথা যেটা বলছেন, দেখেন এটা তো আমাদের উত্তরাধিকারী আইনটা এমন ডেঞ্জারাস। উত্তরাধিকারী আইনটা মানে হলো সন্তান সারাদিন পিতার মৃত্যু কামনা করে, কারণ পিতা মারা না গেলে সন্তান তার সম্পত্তি মালিক হতে পারে না। এই উত্তরাধিকারী আইনটা ভয়ানক, বিপজ্জনক। কোনো সন্তানই পিতার মঙ্গল কামনা করে না, কিন্তু যেহেতু বাবা সন্তানের সম্পত্তি পাবে না, সন্তান বড় হলে পরে বাবা বেঁচে থাকবে না, এই জন্য বাবা সারা জীবনে সন্তানের কল্যাণ কামনা করে। বাবা যা সঞ্চয় করে, যা রোজগার করে, যা কামাই করে সন্তানের জন্য রেখে যায়। কিন্তু সন্তানদের দুর্ভাগ্য হলো উত্তরাধিকার আইনের কারণে
তার উত্তরাধিকারে সম্পত্তি পাওয়ার লোভে সে প্রতিনিয়তই বাবার মৃত্যু কামনা করে, কারণ বাবা মরলেই তার সম্পদ সে পাবে। আজকে মাহফুজ আলমদের দোষ আরোপ দিব না, তার অবস্থান তাকে অধৈর্যশীল করে ফেলছে। সে জানে বড় ভাইরা এই মুহূর্তে বড় ভাইদের আমলে যতক্ষণ তারা বড় ভাই না হবে ততক্ষণ পর্যন্ত তাদের রাজনৈতিক ক্ষমতা তাদের হাতে যাবে না। রাজনৈতিক ক্ষমতায় যেতে হলে বড় ভাই হতে হবে, বড় ভাই হওয়ার জন্য ধৈর্য ধারণ করতে হবে। আমি পথ ছেড়ে দিলেই বাবা মাহফুজ তুমি মন্ত্রী হবে না, তোমার মতো এরকম লোক বাংলাদেশে হাজার হাজার আছে, তোমার দলেই আছে, তোমার আশেপাশেই আছে। তুমি সুযোগ পেয়েছো, ডক্টর ইউনূসের মতো একজন লোক পেয়েছো যিনি তোমাকে মাস্টার মাইন্ড বানাইছে, ওনার কদমমসি করো সারাদিন। তুমি মাহফুজ আমার কাছে ভীতজনক হতে পারো, আমি তোমাকে ভয় করি, কিন্তু তোমাকে মান্য করার মতো কোন গুণাবলী তোমার মধ্যে নাই, সে জ্ঞানও নাই বুদ্ধিও নাই, কিন্তু আমি তোমাকে ভয় করি। সত্যি বলছি, আমি তোমাকে ভয় করি, কারণ তুমি মব জাস্টিস করাতে পারো। এই বড় ভাইরা সন্তানের ক্ষতি করতে পারে না, ক্ষতি চিন্তা করে না। কোন বাবা ছেলের কাছে টাকা চাইলে পরে না দিলে পরে বাবাকে ছেলেকে মারতে যায় না, কিন্তু আমাদের শুয়োরের বাচ্চা ছেলেরা, আমাদের সন্তানেরা বাবার কাছে টাকা চাইলে পরে যদি টাকা না দেয়, মা যদি টাকা না দেয় মাকে খুন করে। এই সন্তানেরা, একটা উদাহরণ না, হাজার হাজার উদাহরণ আছে, লক্ষ লক্ষ উদাহরণ আছে। এই বাবাদের গায়ে হাত তুলে আমার বাড়ির প্রতিবেশী ওদিন দুটাকে গেছিলাম মারতে, শুয়োরের বাচ্চাদের, পরে মানুষ আটকে দিছে। একটা বাবা গরিব মানুষ সারাদিন তাবলিগ করে, সে দুজন লোকে দাওয়াত দিছে, তাবলিগি লোককে। ওই ছেলেটার নাম আব্দুল হাই, বয়স্ক মুরব্বী মানুষ, সারাদিন তাবলিগ করে ঘুরে বেড়ায়, সারাদিন। তার 7টা ছেলে। ওই দুজন তাবলিগকে দাওয়াত দিয়েছে, ওই দুজনকে নিয়ে এসে খাইতে বসছে। ছেলে আইসা বাপ পেরে মারছে, ওই দুইটা মারছে, খাওয়াতে উঠে দিচ্ছে এবং বলছে তোর বাপের টাকা, তোর বাপের খাওয়ান খাওয়াস, তুই তবলিগের লোকের না খাওয়াস। এই তো আমাদের সন্তান। এই সন্তান তো শুধু ওই ছেলে না, এই সন্তান মাহফুজ, এই সন্তান নাহিদ, এই সন্তান হলো আজকে হাসনাত আব্দুল্লাহ, যারা বড়কে সম্মান করতে শিখে নাই, যারা বড়কে সম্মান করে না, তাদের স্বার্থকে বড় করে দেখে। আমি প্রকাশ্যে বলছি আপনাদেরকে, সাবধান ওদের থেকে। ওরা নিজের স্বার্থের জন্য পারে না এমন কোনো কাজ নাই। ওই আসিফ মাহমুদ, যার বাপ দুর্নীতি করে বেড়ায়, যার পিএস দুর্নীতি করে বেড়ায়, এরা ওই আমার ছেলে আব্দুল হায়ের ছেলের মতো। এদের উপরে আমাদের ভরসা রাখার স্থান হারিয়ে যাচ্ছে। এদের কথাবার্তায় বক্তৃতায় আমরা হতাশ। এদের আমরা আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ ভাবতাম, আজকে সেই ভবিষ্যৎটা নষ্ট করে দিচ্ছে। জনাব মাহফুজ, বড় ভাইদের অধিকার আছে, তোমার যেমন অধিকার আছে তেমন বড় ভাইদের অধিকার আছে। তুমি বড় ভাইয়ের আয় রোজগারে চলো, তোমার আয় রোজগারে বড় ভাইরা চলে না। তুমি বড় ভাইদের আদর সোহাগ পায় মানুষ হয়েছ। জানি না তুমি এতিমখানার ছেলে কিনা, কিন্তু কথাবার্তায় ভাবসাবে মনে হয় হয়তো ওখান থেকে তুমি আসছো। এটা ঠিক না মাহফুজ। বড় ভাইদেরকে নসিহত করাটা কোনো আদবের কথা না। বড় ভাইদেরকে বলা এটা বেয়াদবির লক্ষণ। হয়তো তোমাকে আমরা ভয় পাই বলে অনেক কথা বলি না। তুমি আজকে এই কথাটা আমাকে যেহেতু বলছে, যেন আমি কথাটা বললাম। আমাদের কিছু কিছু বোকা লোক আছে যারা ছোট ভাইদেরকে শাসন করার মতো শক্তি এবং তাগদ রাখে। ছোট ভাইদেরকে সুপথে আনার জন্য সাহসও আছে, তাগদও আছে। কিছু বড় ভাই আছে পৃথিবীতে এখনো। এইভাবে বললেন না ভাই, বড় ভাইয়ের মতো যোগ্য হন, স্থান পেয়ে যাবেন, ডেকে এনে দিবে। সে আচ্ছা ভাই, সে একটা পত্রিকা বলছে বড় শয়তান এখন কাছে শ্বাস ফেলছে, বড় শয়তান। একটা বলছে বড় ভাই, একটা শয়তান। হ্যাঁ, তো বাংলাদেশের যারা আপনারা মানে যুগের পর যুগ, আমাকে উত্তেজিত করেন না, কারণ আমি ওদের কথা শুনি নাই, আমার সামনে বলার সাহসও নাই, বলতেও পারবে না। কারণ ওই আমার সামনে বললে তো আমি জানি ওদিন আমার মৃত্যু হবে, আর আমি তো সহ্য করবো না এগুলা। আমি কিন্তু ওই ব্যক্তি, মনে রাখেন, যে শিক্ষামন্ত্রীকে তার অফিসে বসে বলছি থাপড়ায় দাঁত ভাঙিয়ে পড়লো শুয়োরের বাচ্চা। মন্ত্রী বলে যা বললো তা মুখে বলস। শিক্ষামন্ত্রীর অফিসে দাঁড়ায়, অফিসের ভিতরে এই সচিবালয়ে বলেছি। আমি কিন্তু ওই মানুষ যে সংসদে দাঁড়ায় বলছি শুয়োরের বাচ্চা স্পিকার, তুই দেশটাকে ধ্বংস করবি, ধ্বংস করবি। আমি কিন্তু ওই মানুষ যে মানুষ খালেদা জিয়ার সামনে আমাকে মারতে আসছে, যারা
তাদেরকে প্রতিহত করেছি এই সংসদের ভিতরে। কাজে আমরা হয়তো ওদিন আমার মৃত্যু হবে, আমাদের সামনে কথা বলে দাঁড়াতে পারবে না। আমি ওই মানুষ, প্রধানমন্ত্রী সচিবালয়ে বক্তৃতা দিচ্ছেন, বিএনপি গালি দিচ্ছেন, আমি দাঁড়ায় বলছি আপনার দাওয়াতে আমরা আসছি, আপনি গালি শুনতে আসি নাই। প্রধানমন্ত্রী, আপনি রাষ্ট্রের প্রধানমন্ত্রী, আপনি কার্ড পাঠাইছেন, আমরা আসছি, আপনি গালি শুনতে আসি নাই। হাজার হাজার মানুষ ছিল ওই অর্ডিন্যান্সে বলছি। আমরা কিন্তু ওই বড় ভাই, এই দেশটাতে আমরা শুধু খাই নাই, দেশটাকে দিয়েছি। এই দেশে আমরা খাজনা দেই, ট্যাক্স দেই, মানুষের ভালোবাসা পাই, মানুষকে নিয়ে বাস করি। আমরা এতিমখানা থেকে বড় হয়ে আসি নাই, এতিমখানার পরে খাবার খায় বড় আসে নাই। আমাদের বাপের নাম আছে, মার নাম আছে, গর্ব বলে আমরা বাপের নাম বলতে পারি, মায়ের নাম বলতে পারি। আপনারা কজন বলতে পারেন খেয়াল করে কথা বলেন। আপনি সরাসরি বলেন না যে আওয়ামী লীগের ভিতটা ভেঙে দিবেন, আপনি সরাসরি বলেন না বিএনপি ক্ষমতায় আসতে দিবেন না, কিসের বড় ভাই বলেন আর এগুলো বলেন। আমি অনুরোধ করি, মাহফুজকে আমি লাইক করি, মাহফুজের মধ্যে আমি প্রমিজিং দেখেছি, তার বক্তব্যের মধ্যে আমি ডিফারেন্স দেখেছি। কিন্তু ডিফারেন্স মানে এই না তুমি এই ধরনের কথাবার্তা বলবো। আমি শুনি নাই, তারপরে কথাগুলো আমি জবাব দিয়ে দিলাম আপনার কথায় বিশ্বাস করে। তবে এটা মাহফুজে পড়া উচিত হয় না। আমি আপনার মাধ্যমে অনুরোধ করবো মাহফুজকে, প্লিজ গ্রো ইউরসেলফ, নিজেকে আগামী দিনের জন্য তৈরি করো। তোমার মতো ছেলে আমার আছে, আমি ছেলে পয়দা করছি, তোমার মতো ছেলে, বুঝছো না? তুমিও পয়দা করে পরে কথা বলো। সরি এগুলো বলতাম না, কিন্তু আমি খুব আমার সেন্টিমেন্টে লাগে এগুলা। যখন মুরব্বীদেরকে, বড়দেরকে, আমি তারেক রহমান সাহেবকে ছাড়ি নাই বড়দের কে খারাপ বলার জন্য। বড়দের উপরে কথা বলার অধিকার তোমাদের নাই। আমি রাষ্ট্র না, আমি তোমার সরকার না, তোমাকে তোমার ভালো দেখার দায়িত্ব আমার না। সরকারের বিরুদ্ধে বলো, সরকার বড় ছিল যা বললো, সরকারকে যত খুশি গালি দাও, আমি তোমার সঙ্গে আছি। সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করো, আমি তোমার সঙ্গে আছি। কিন্তু বিএনপি সম্বন্ধে বা অন্য রাজনৈতিক দল সম্বন্ধে কথা বলতে যেও না। আওয়ামী লীগ কিন্তু এখন সরকার না, আওয়ামী লীগ তোমার মতো রাজনৈতিক দল। আওয়ামী লীগকে তুমি গালি দিতে পারো, আওয়ামী লীগে যেহেতু সব গাধার বাচ্চা, সব শুয়োরের বাচ্চারা আওয়ামী লীগ করে, এখন সব ভাগছে বাংলাদেশ থেকে, এই জন্য গালি দিতে পারো। কিন্তু বিএনপি ভাগে নাই। তারেক রহমানকে গালি দিয়েছে, দেখার দায়িত্ব তোমার, তোমার সরকারের দেখার দায়িত্ব। আমরা কিছু বলবো না, আমরা এর জবাব দিব না, আমরা সহ্য করবো, বুঝছি না। কিন্তু অন্য রাজনৈতিক দল সম্বন্ধে কটূক্তি করা, খারাপ কথা বলা অন্য কোন রাজনৈতিক দলের অধিকারের মধ্যে পড়ে না। তারা সরকারের সমালোচনা করতে পারে, 100 বার করতে পারে, কারণ সরকার তার জীবনে কনসার্ন, তার জীবনের তার চলা ফেরা স্বার্থে ব্যাঘাত করে সরকার, ভালো করে খারাপও করে। সরকারের বিরুদ্ধে কথা বলার অধিকার আছে, সে বয়স্ক না মুরব্বী না কি এটা দেখার দরকার নাই, সরকার সরকারই। কিন্তু দয়া করে এই সমস্ত বড় ভাই ছোট ভাই বলো না। তুমি বড় ভাইয়ের কাছে কামনা আশা করো, আমরা ছোটদের কাছে কামনা করি, আশা করি। আমরা ছোটরা চাই আমাদের অবর্তমানে দেশটা যেন তাদের হাতে নিরাপদ থাকে। আমরাও যেমন চোর বদমাশ গুন্ডাদের হাতে দেশ যাক চাই না, তেমন আমরা অপাত্রে বাংলাদেশ যাক সেটাও চাই না। প্রমাণ করো ইউর বেটার ক্যান্ডিডেট, প্রমাণ করেন আপনারা যে আপনারা বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা রাখেন। ইনশাল্লাহ এই জাতি আপনাদের নেতৃত্ব দিবে, আমি না দিলেও জনগণ দিবে, জাতি দিবে। কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি আমার চেয়ে বেটার, আপনি এই প্রজন্মের চেয়ে ভালো, আপনি চোর নন, গুন্ডা নন, বদমাশ নন, আপনি ভালো মানুষ, সৎ মানুষ, দক্ষ মানুষ, অভিজ্ঞ মানুষ, আপনি বিবেকবান মানুষ, আপনার কাছে মানুষ নিরাপদ। আপনার হাত থেকে শুধু নয়, আপনার অস্ত্র থেকে শুধু নয়, আপনার জবান থেকেও মানুষ নিরাপদ। জবানের নিরাপত্তা মানুষের নিরাপত্তা দিতে হবে, কাউকে গালাগালি করার অধিকার আপনার নাই। যেটা আমি আপনাকে ওসিয়ত করলাম। জি ধন্যবাদ আখতার ভাই। আমরা অনেকগুলো প্রশ্ন এই জন্য একটু কাইন্ডলি আপনাকে চেষ্টা করতেছি। আরেকটা বিষয় হচ্ছে যে আজকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আলোচনা করা হলো। বর্তমান বাংলাদেশে আপনারা দেখতে পাচ্ছেন যে মব তৈরি করে জায়গায় জায়গায় অপরাধীকে ধরা হচ্ছে। সেই সাথে আমি আপডেট একটু নিউজ আমাদের কাছে এসেছে, আমরা একটু নিউজটি দেখাই আপনাদের। যে সোহাগ হত্যার যে ঘটনাটি ঘটেছে, সেখানে কিভাবে যুব দলের নেতা তাকে হত্যা করা হয়েছে, পাথর মেরে তাকে আসলে সেখানে সাহায্য করার মতো কোনো লোক ছিল না, বা যুব দল নেতার ভয়ে কেউ একটি কথা বলতে সাহস পায় না, অথচ সেখান দিয়ে কিন্তু শত শত মানুষ চলাচল করেছে। এ হচ্ছে কঠিন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের দেশ যাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী ম্যাজিস্ট্রেটি পাওয়ারে রয়েছে,
সেনাবাহিনী তারা আসলে কিছুই করতে পারছে না। দেশের এই অবস্থায় দেশ কোন দিকে যাচ্ছে, কি হবে, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করা হলো। প্রিয় দর্শক, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।